প্রতি সপ্তাহেই মূলত বলা চলে যে এরকম একটা বক্তৃতা আসে এবং জনসম্মুখে জনগণের দোরগোড়ায় দাঁড়িয়ে জনসমাবেশ থেকে এই ধরনের বক্তৃতা আসে, এগুলোকে আসলে কিভাবে নেবে সাধারণ? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতা এবং সাথের আলোচকদেরকে শুভেচ্ছা। কর্নেল অলি আহমেদের পরিচয়টা আপা বলেছেন এবং তাকে সারা দেশের মানুষ চিনেন। বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা হিসাবে তার একটা পরিচিতি আছে, রাজনীতিতে তার একটা জায়গা ছিল। এখন কতটুকু আছে এটা আমাদের কাছে স্পষ্ট না। তিনি যে তিনজনের কথা বলেছেন, নাম বলেছেন, রাজনীতির স্কোর যদি আপনি বিবেচনা করেন তাহলে অলি আহমদ স্কোরের দিক থেকে এদের অনেক উপরে। তার যোগ্যতা, তার দক্ষতা, তার জনপ্রিয়তা সব জায়গাতে। কিন্তু তিনি জনসভায় দাঁড়িয়ে তিনজনের নাম বললেন, তার কথা বললেন না। তার অর্থ সম্ভবতই অলি আহমেদ নিজে বুঝতে পারছেন যে তার সেই গ্রহণযোগ্যতা এখন আর নেই। তা না হলে তিনি নিজেকে বাদ দিবেন কেন? বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো যতগুলো ফিগার আছে এখন পর্যন্ত, তার মধ্যে তো অলি আহমেদ সাহেব থাকার কথা। তিনি সাহস করে এটি বলতে পারছেন না কেন? দ্বিতীয়ত, আন্দোলন করার নৈতিক অধিকার কি তাদের নেই? অবশ্যই আছে। সরকারের অনেক ভুল আছে, ত্রুটি আছে। সরকারের ভুলগুলোকে সামনে রেখে, মানুষের সামনে রেখে তার বিরুদ্ধে মানুষকে জনমত গড়ে তোলার অনেক নৈতিক জায়গা আছে, সুযোগও আছে। আবার মাত্র 4.5 মাসের মধ্যে একটা আন্দোলন করবেন আর একটা সরকারকে আপনি উচ্ছেদ করে দেবেন, সেই ধরনের গ্রাউন্ড কি তৈরি হয়েছে? 4.5 মাসের মধ্যে একটা সরকার গঠিত হওয়ার 4.5 মাস পরে গণ অভ্যুত্থান করে কালকেই তাকে আপনি তাড়িয়ে দেবেন, সম্ভবত এটি এক ধরনের বাড়াবাড়ি। আপনি চাপ অবশ্যই প্রয়োগ করতে পারেন। বিরোধী দলের নেতা হিসাবে বিরোধী পলিটিক্স যেহেতু করেন, আপনার সেই অধিকারটা আছে সরকারের পয়েন্টগুলোকে, ব্যর্থতাগুলোকে সমালোচনা করা, ধরিয়ে দেওয়া। কিন্তু মাত্র 4.5 মাসের একটা সরকারকে আপনি গাছে ঝুলিয়ে রাখবেন, সাগরে ভাসিয়ে দেবেন, এগুলো একদিকে নিজস্ব শক্তি সামর্থ্য সম্পর্কে অ্যাসেসমেন্ট, প্রপার অ্যাসেসমেন্ট তাদের নাই। আপনি দেখবেন যে জনসভাগুলোতে জাকপার এক ভদ্রলোক বক্তৃতা করেন, তার কথাবার্তা শুনলে মনে হয় যে বাংলাদেশের অর্ধেক মানুষ তার দলের কর্মী। এই জোটগুলো এরা করে, একটা বড় অংশই করে। এই যে 11 দল বলেন, এর মধ্যে আসলে জামাতের বাইরে সেই ধরনের সাংগঠনিক শক্তি, সেই ধরনের জনসমর্থন আসলে কারোরই নেই। জামাত যদি এনসিপিকে আসন ছেড়ে না দিত তাহলে এনসিপি একটা আসনও পেত না। পলাশে তারা আলাদাভাবে নির্বাচন করেছিল, সম্ভবত 14 বা 15 হাজার ভোট পেয়েছে। সুতরাং দল আসলে জামাত। আর এদের এই কথাগুলো বলার পেছনে জামাতের একটা ইনফ্লুয়েন্স আছে। জামাত যে কথাগুলো নিজেরা বলতে পারে না, সেটা পাটোয়ারিকে দিয়ে বলায়, সেটা নাহিদ ইসলামকে দিয়ে বলায়, সেটা অলি আহমেদকে দিয়ে বলায়, অথবা এই যে জাকপার প্রধান সাহেবের ছেলেটাকে দিয়ে, রাশেদ প্রধানকে দিয়ে বলায়। তবে আমি এর পেছনে অন্য একটা ঘটনা দেখি। আমাদের এখানে পলিটিক্সে ডিপ স্টেট কিন্তু অ্যাক্টিভ। ডিপ স্টেট কিন্তু অ্যাক্টিভ, যারা দীর্ঘদিন ধরে, সেটি 111 থেকে শুরু করেন অথবা তার আগেও, সেই ডিপ স্টেট কাউকে কাউকে দিয়ে বলায়। তাদের পোস্টার বয়দেরকে আমরা সবসময় দেখতে পাই না, কিন্তু তাদের পোস্টার বয় আছে। মানে যখনই আমরা ডিপ স্টেটের কথা শুনি শরীফুজ্জামান শরীফ, তখনই কিন্তু সাধারণ মানুষের মনে একটা ভয় জমে যে ডিপ স্টেট কারা, তারা কি দেশের ভালো চিন্তা করে নাকি দেশের মন্দ চিন্তা করে। আবার ডিপ স্টেট যে ধরনের চিন্তা করে তা দিয়ে আসলে দেশের কোনো ক্ষতি সাধন হতে পারে কিনা। হ্যাঁ, হতে পারে। সেই জায়গা থেকে আমরা একটু বলতে চাই যে ডিপ স্টেট নিয়ে আমরা এই যে মানে গণ অভ্যুত্থানের পর যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, তারপর থেকে এক ধরনের আলোচনা আমরা শুনতে শুরু করলাম ডিপ স্টেট সম্পর্কে। আমাকে একটু বলবেন যে ডিপ স্টেট যদি আসলে এক্সিস্ট করে, তাহলে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা যারা এই বিষয়গুলো দেখেন, তারা কি নজর দিচ্ছেন? আপনি কি সেই জায়গাটায় সচেতন? তাদের শক্তি সামর্থ্যের জায়গাটা আমাদের যে ল এনফোর্স টিম যেগুলো আছে তাদের থেকে অনেক বেশি। এই ফোর্সটা যেখানে টার্গেট করেছে সেই জায়গায় রেজিম চেঞ্জ করে ফেলে অথবা সেই ধরনের একটা গ্রাউন্ড তৈরি করে। সুতরাং সেই দেশের আইন শৃঙ্খলা বাহিনী বা সেখানকার অন্যান্য যে রেগুলার যে বাহিনীগুলো আছে তাদের থেকে শক্তিশালী। তারা যেটা চায় সেটা করতে পারে, যখন চায় সেটা করে ফেলে, যখন চায় না
তখন আমরা তাদের নিয়ে যতই আলোচনা করি না কেন, তারা তাদের টার্গেট ঠিক না করলে, আপনি নেপালের ঘটনাটা দেখেন, নেপালের আমাদের এখানকার কতগুলো ঘটনা ঘটেছে এবং এটি তারা স্বীকারও করেছে, অস্বীকার কিন্তু করেন। আপনি ডোনাল্ড ট্রাম্প বলেন বা আমেরিকার অনেকের কথা বলেন, অস্বীকার তারা করে না। কিন্তু মজার ব্যাপার হলো যে আমরা প্রপারলি তাদেরকে আইডেন্টিফাই করতে পারি না, আমরা বুঝতে পারি না যে এদের পারপাসটা কারা সার্ভ করে। আমাদের এখানে অভ্যুত্থানটা প্রয়োজন ছিল, আপনার এখানে আমি কয়েকবার বলেছি অভ্যুত্থানটা অনিবার্য ছিল, এবং 24-এ না হলে সেটি 26-এ হতো অথবা 30-এ হতো। শেখ হাসিনা যে ধরনের একটা দানবীয় শাসন এখানে তৈরি করেছিলেন, পাবলিকের কোনো অল্টারনেটিভ ওয়ে তিনি রাখেন না, সেই মুহূর্তে কোনো না কোনো ভাবে এখানে ব্রিটিশের বিরুদ্ধে একটা সময় মানুষ অস্ত্র হাতে নিয়েছে, যুদ্ধ করেছে, বাধ্য হয়েছে, এখানে সেই ধরনের ঘটনা ঘটতো। কিন্তু এর ভেতর থেকে পজিটিভ কোনো কিছু নিয়ে আসার থেকে আমরা নেগেটিভ জায়গাটাকে এমনভাবে করায়ত্ত করেছি, এমনভাবে আমরা সেটিকে রিএস্টাবলিশ করেছি, কখনো কখনো আমাদের এখান থেকে কেউ ভুল বুঝে হোক, বিভ্রান্ত হয়ে হোক, কখনো কখনো বলে আগে ভালো ছিলাম। কেন? এই যে ব্যর্থতাগুলো। ডিপ স্টেট সম্পর্কে আরেকটু বিস্তারিত আপনার কাছে জানতে চাইবো। শরীফুজ্জামান শরীফ, আমাকে একটু সময় দিবেন, আমরা আমাদের আরেকজন অতিথি ব্যারিস্টার ওমর ফারুক আপনার কাছে যেতে চাই। যে আলোচনা আমরা করছিলাম লড়াইয়ের হুঙ্কারে অস্থির রাজনীতি, আমরা বললাম করলেন অলি আহমদের বক্তৃতা নিয়ে আমরা আলোচনা করলাম। আরও একটি আলোচনায় এখন সরব বিএনপির বিরোধী দলের রাজনীতি আমি বলবো, সেটি হচ্ছে সাবেক রাষ্ট্রপতির বিচার। আপনি আমাকে বলবেন, আপনি আইনের মানুষ, এই চাওয়া অথবা তাদের যেই দাবি এখন, সেটা আসলে কতটুকু যৌক্তিক, রাজনৈতিক অঙ্গন থেকে এর প্রেক্ষাপটটা কি? জি, ধন্যবাদ আপনাকে। জুলাই মাস, এই দিনটিতে আমরা সুপ্রিম কোর্টে অসম একটা লড়াইয়ে লিপ্ত হয়েছিলাম। 6 সমন্বয়কের মুক্তি এবং গুলিবন্ধের নির্দেশনা চেয়ে রিট করে আমরা 7-8 জন ছিলাম। আমরা সেদিন অসম যুদ্ধে এই কারণে বলেছি, আমরা কোর্টাঙ্গনে বসারও সুযোগ পাইনি, আমাদেরকে অকথ্য ভাষায় গালাগাল হয়েছে, গায়ে হাত তোলার মতো অবস্থা তৈরি হয়েছে। যাই হোক, আমরা এই কারণে জুলাই মাস আসলেই ভাল লাগে, আর জুলাই যোদ্ধাদের স্মরণ করি এই কারণে আপনার প্রোগ্রামে রিপিট করেছি বহুবার, যে আমরা 71 সালে হাড্ডিসার মুক্তিযুদ্ধে যারা ছিল, ছেঁড়া গেঞ্জি, আমি লুঙ্গি পরা, এইভাবে বর্ণনা করি, পায়ে জুতো নেই, রাইফেলটা তার চেয়ে বড়, যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারিয়েছে, যুদ্ধের পরে তাকে আমরা মনে রাখিনি, আমরা অনেক মূল্য দিয়েছি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা পাপি আপা, শরীফ ভাই সহ আমরা সবাই ছিলাম, সম্মুখ সারিতে ছিলাম, এবং বড় আকাঙ্ক্ষা নিয়ে একটা হয়েছে, অনেক প্রাণ তখনও গিয়েছে, তাদেরকে ভুলে গেছি, শুধু ভুলে যায়নি, তাদেরকে যারা হত্যা করেছে তাদেরকে প্রত্যেকটা রাজনৈতিক দল তার পাশে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আবার এই 24-কেও আবার বলি, এই 24-কেও আমরা ভুলে গেছি, যার কারণে বলছি আমরা যদি রিপিট না করি তাহলে ভুলে যাব। আপনি প্রশ্ন না করলেও আমি এই কথাটা বলতাম, হুঙ্কারের রাজনীতির এই শব্দ দিয়ে এই যে চুপ্পু সাহেব একজন বাজে, আমরা যতটুকু জানি ততটুকুতে মহাবাজে, আর যেগুলো আসছে আমাদের সামনে সেগুলো তো ভয়াবহ। আমার রাষ্ট্রপতি, যার সিগনেচারে আমার সমস্ত আইনগুলো হয়, যিনি সবাইকে শপথ পড়ান, ভালোর শপথ, শুভর শপথ, মঙ্গলের শপথ, বাজে একটা লোক আরেকজনকে শপথ পড়ায় আমি ভালো কাজ করব, আমি রাষ্ট্রের মঙ্গল করব, গোপনীয়তা রক্ষা করব, সেই লোকটার বিচারের আওতায় আপনি আনবেন না? দুদকে থাকতে তার আমলনামা, আপনি এস আলমের সাথে তার যেই যোগাযোগ, তারপরে আপনি তার সমস্ত যা যা আছে, আপনি সবচেয়ে বড় কথা দেখেন, আমরা এমন এক রাষ্ট্রপতি পাই, যদি ইভেন আমি তার কথা বাদ দিয়ে অন্য প্রসঙ্গে যাই, ফেরেশতাও যদি ওখানে দেন, সে ফলোয়িং মর্নিংয়ে মোনাফেক হবে, কারণ যারা সরকারে চালায় তারা প্রেসক্রাইব করে দেয় আপনি সংসদে এই চিঠি পড়বেন, এর বাইরে তার কোনো সুযোগ নেই। আজকে যে পদত্যাগপত্র দিয়েছে সেটিও মিথ্যা। আমার রাষ্ট্রপতি যিনি হবেন, তিনি ডানে বামে সামনে পিছনে যেভাবে যে অবস্থা যান, মিথ্যার উপর ভর করে যান, যদিও মিথ্যা আমাদের, আমি আসছি আপনার এখানে। তো সুতরাং যদি বিচার না হয়, আমি বারবার বলি আপনার প্রশ্নের উত্তরে যে এই বিচারের প্রশ্নটা প্রাসঙ্গিক, কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে অন্যান্য বয়ানগুলো আমরা সামনে এনে এটাকে আমরা মাটি চাপা দেব, এবং বড় একটা লোক, বড় একটা অলিগার্কের সহযোগী এবং নিজেও অনেক টাকার মালিক, তাকে আমরা বিচারের মুখী করব না, ওইটা দূরে চলে যাবে, অনেক দূরে চলে যাবে। নাম্বার 1-এর যদি বিচার না হয় তাহলে ক্রাইসিস হয়। ভিয়েতনামে ওই দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী বিলিয়নারি, তার ফাঁসি হয়েছে, এবং সে ফাঁসি মওকুফের জন্য যখন দরখাস্ত করেছে, বলছে তোমার 2/3 সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে দান করলে ফাঁসি থেকে তোমার লাইফে চলে আসবে। অর্থাৎ
দেখেন ভিয়েতনামকে আমরা অনেক সময় অনেক কথা বলেছি, তাদের সক্ষমতা অর্জিত হয়েছে, এখন আমাদের সক্ষমতা অর্জিত হয়েছে কিনা তার বিচারের ব্যাপারে, বা এটাতে আবার ওই ডিপ স্টেট বলছে না যে ডিপ স্টেটের কারসাজি আছে কিনা, উই ডোন্ট নো ওনাকে কোথায় নেবে, কোথায় সেফগার্ড করবে, আমরা তো এগুলো দেখে সেই জায়গাতে যাব। কিন্তু ব্যারিস্টার অরুণ ফারুক, আপনাকে একটা প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই। সেটা হলো, আপনি বললেন যে আজকের যে পদত্যাগ সেটিও মিথ্যে, কেন বললেন এই ব্যাখ্যাটা একটু নিতে চাই। তার আগে দর্শকদেরকে বলবো একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর দেখবেন নতুন বাংলাদেশ এই প্রত্যাশায় ফিরছি একটু পর।